ওয়েলকাম টু মাই ইংলিশ চ্যানেল ইজিয়েস্ট ইংলিশ জার্নি উইথ তমাল। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা কানেক্টর নিয়ে আলোচনা করব। কানেক্টর আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটি এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। এনটিআরসিতেও কানেক্টরের প্রয়োজন হয়। আসলে কানেক্টর জিনিসটা কি? কানেক্টর মূলত এক ধরনের কনজাংশন বা সংযোজক। এটা কি করে? এটা দুই বা ততোধিক ওয়ার্ড ক্লোজকে যুক্ত করে। কানেক্টর সহজভাবে করার বিভিন্ন উপায় রয়েছে, কিন্তু তার আগে আমাদের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে মুখস্থ করে নিতে হবে। আমরা দুই ধরনের সংযোজক দেখতে পারি। একটাকে বলা হয় কানেক্টর, একটাকে বলা হয় লিঙ্কার। সচরাচর যে সেন্টেন্সের যেটি শুরুতে বসে, যে কানেক্টরটি সেন্টেন্সের শুরুতে বসে, যে কনজাংশনটি সেন্টেন্সের শুরুতে বসে, সেটা হচ্ছে কানেক্টর। আর যেই কনজাংশনটি বা যেই সংযোজক শব্দটি সেন্টেন্সের মাঝে বসে সেটি হচ্ছে লিঙ্কার। আমরা বিভিন্ন ধরনের কানেক্টরের একটা লিস্ট দিয়েছি। সচরাচর এইচএসসি বা এসএসসি পরীক্ষাতে এই কানেক্টরগুলো বেশি ব্যবহার হয়। যেমন এস মানে যেহেতু। এস সচরাচর বাক্যের শুরুতে বসে এবং যেখানে দুইটি ক্লোজ থাকে সেখানেই এস বসতে পারে। শুধুমাত্র একটি ক্লোজে থাকলে এস বসে না। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। এই শব্দটিও বাক্যের শুরুতে বসে, তবে এখানে দুটো ক্লোজ থাকা আবশ্যক নয়। এখানে একটা ক্লোজ থাকলেও অ্যাট প্রেজেন্ট বসতে পারে। নাউএডেজ অ্যাট প্রেজেন্টের মতোই নাউএডেজ। অল দ্যাট টাইম সেই সময়, অল দ্যাট টাইম সেই সময়। আমরা যে দুইটা জানলাম অ্যাট প্রেজেন্ট এবং নাউএডেজ, এটা হচ্ছে বর্তমানকালকে নির্দেশ করে। বর্তমানের কোনো ঘটনা ঘটলে অ্যাট প্রেজেন্ট অথবা নাউএডেজ ব্যবহার হয়। কিন্তু এই একই জিনিস যদি অতীতে ঘটে থাকে তাহলে অ্যাট দ্যাট টাইম এই শব্দটি বা এই কানেক্টরটি ব্যবহৃত হবে। ইন এডিশন মানে হচ্ছে তাছাড়াও। যখন একজন ব্যক্তি অনেকগুলো কথা বলে বা অনেকগুলো উদাহরণ দেয় এবং শেষের দিকে আসে আরেকটা শেষ উদাহরণ দেয় বা শেষ আরেকটা উক্তি বলে, ঠিক সেই সময় ইন এডিশন শব্দটা ব্যবহার হয়। এটাও বাক্যের শুরুতে ব্যবহার হবে। এনিওয়ে মানে যাই হোক, এনিহাউ যাই হোক। এনিওয়ে এবং এনিহাউ এই শব্দগুলো ইংরেজিতে বহুল ব্যবহৃত দুটো শব্দ। সচরাচর এগুলো বাক্যের শুরুতে বসে। এগেইন মানে আবার। হাউইভার বা বিসাইড এই শব্দ দুটো ইংরেজিতে খুবই ব্যবহার হয়। একটা হচ্ছে হাউইভার বা মোর ওভার, আর একটা হচ্ছে বিসাইড। এই যে শব্দ তিনটা আমি বললাম, এই শব্দ তিনটা ইংরেজিতে খুবই ব্যবহার হয়। দেন মানে তারপর। দেন কিন্তু আমাদের দুইটা আছে। একটা হচ্ছে THAN দেন মানে তুলনা বোঝাবে। সচরাচর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে THAN দেন বসে, এবং THEN দেন এটা তারপর। সচরাচর যখন দুইটা ক্লোজকে আমরা যুক্ত করি সেই ক্লোজটার জন্য দেন বসে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় শুধুমাত্র এক ক্লোজেই ফুল স্টপের পরেও দেন বসানো হয়। আফটার দ্যাট মানে তারপর। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এই দুইটা হচ্ছে কোনো উদাহরণ দেওয়ার জন্য। আমি অনেকগুলো কথা বলছি আমার কথাটাকে ক্লিয়ার করার জন্য, বা বক্তা অনেকগুলো কথা বলছে কথাটাকে ক্লিয়ার করার জন্য ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স শব্দটা ব্যবহার হবে। আজকের এই ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটিতে অনেক ইনফরমেশনমূলক আলোচনা করা হবে এবং ভিডিও শেষের দিকে আমরা কিছু টিপস ব্যবহার করব। আমরা কিছু সহজ নিয়ম বা ট্রিক্স ব্যবহার করব।
অ্যাকর্ডিং টু বা অ্যাকর্ডিংলি, এটা মানে হচ্ছে অনুসারে। আমরা কোনো একটা যখন নিয়মের কথা বলি এবং পরবর্তী যে উদাহরণটা আছে সেই অনুসারে হয়, কোনো একটা নিয়ম বা কোনো একটা কথা বলার পর ওই অনুযায়ী কোনো একটা কিছু হয় বা কারো অনুসারে কারো অনুসরণে কোনো কিছু হয়, এরকম বুঝাইলে অ্যাকর্ডিং টু অথবা অ্যাকর্ডিংলি শব্দ দুটা ব্যবহার হবে। এবং অবশ্যই এটা বাক্যের শুরুতে ব্যবহার হবে। অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি। অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলে। সচরাচর বাক্যের শুরুতে অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি ব্যবহার হয়। সচরাচর কনসিকুয়েন্টলি শব্দটা প্রভাব বোঝায়। মনে করেন আমরা গাছ কেটে ফেলতেছি, গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে, বৃষ্টি কম হচ্ছে। এই যে বৃষ্টি কম হওয়াটা, এটা হচ্ছে ফল। এরকম যদি বোঝায় তাহলে কনসিকুয়েন্টলি ব্যবহার করা যায় অথবা অ্যাজ এ রেজাল্টও ব্যবহার করা যায়। সো মানে হচ্ছে অতএব। সো শব্দটা সচরাচর দেখতে হবে যে সো সচরাচর সবচাইতে শেষে, মানে আমাদের যে 5টা গ্যাপ থাকে, দেখা যায় যে ই নাম্বারে সবচেয়ে বেশি সো ব্যবহার হয়। দেয়ারফর মানে সুতরাং। এই দেয়ারফর নিয়ে আমরা পরবর্তীতে আবার সুন্দর আলোচনা করব। দেয়ারফর বসানোর শর্টকাট কিছু নিয়ম রয়েছে। দ্যাট ইজ হোয়াই, এই জন্য। এই দ্যাট ইজ হোয়াই এটা মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা ঘটার কারণটা কি, সেই কারণটা বলার জন্য দ্যাট ইজ হোয়াই ব্যবহার হয়। দো অলদো মানে যদিও। সচরাচর দুটো ক্লোজ থাকলে দো অলদো ব্যবহার হয় এবং প্রথম ক্লোজটার একটু উল্টো মিনিং পরের ক্লোজটাতে বোঝা যায়। যেমন দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। যদিও লোকটা গরিব কিন্তু সে সৎ। আসলে হওয়ার কথা ছিল লোকটা যেহেতু গরিব, তাহলে সে কী করবে, চুরি করবে বা সৎ হবে না, তার তো টাকার দরকার। কিন্তু লোকটা গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটা নিয়ে আমার মনে হয় তেমন কথা বলার দরকার নেই। এটা সিকোয়েন্স অনুযায়ী, যে আমি কখনো উদাহরণ দিচ্ছি, উদাহরণের প্রথমে বলবো ফার্স্টলি, তারপরে বলবো সেকেন্ডলি, তারপরে বলবো থার্ডলি। টিল আনটিল, সময় বোঝাতে টিল আনটিল ব্যবহার হয়। একটু খেয়াল করে দেখবা, যখন অপেক্ষা করার কথা আসলে টিল অথবা আনটিল ব্যবহার হয়। যদি বাক্যটা নেগেটিভ আগে থেকেই করা থাকে তাহলে টিল ব্যবহার করব, আর বাক্যটা যদি নেগেটিভ করা না থাকে তাহলে আমরা আনটিল ব্যবহার করব। আনলেস, মানে যদি না, এটা ইফ আনলেসটা আমরা ইফের সঙ্গে আলোচনা করে ফেলবো। ইফ এবং আনলেস প্রায় একই রকম অর্থ দেয়। ফাইনালি মানে অবশেষে, এটা সাধারণত ডি নাম্বার অথবা ই নাম্বারে বসে থাকে। অ্যাট দ্য ইন্ড মানে অবশেষে। আফটার অল সর্বোপরি। অ্যাবভ অল সর্বোপরি। আমি অনেকগুলো কথা বলছি, এই কথাগুলো বলার পর যখন আমি আরেকবার বলবো যে ঘটনাগুলো ঘটছে সর্বোপরি এই জিনিসটার জন্য ঘটছে, তাহলে আফটার অল বা অ্যাবভ অল ব্যবহার করা যায়। আফটার অল বা অ্যাবভ অল যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে। মেইনলি, স্পেশালি। মেইনলি মানে প্রধানত, স্পেশালি মানে বিশেষভাবে। ইনডেট মানে প্রকৃতপক্ষে। ইফ মানে যদি। আচ্ছা, এইগুলো আমরা কি করব, এই যে এতক্ষণ থেকে পড়লাম, এগুলো আমরা অর্থ সহকারে মুখস্থ করে ফেলবো এবং অর্থ অনুযায়ী যেটা যেখানে বসে সেখানে বসানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে কানেক্টর কিন্তু অর্থ ছাড়া হবে না। কানেক্টর বুঝতে গেলে বা কানেক্টর করতে গেলে আমাকে অবশ্যই অর্থ অনুযায়ী করতে হবে। অর্থ না বুঝে কানেক্টর করাটা খুবই কষ্ট। তারপরে আমরা কিছু টিপস দিব বা কিছু ট্রিক্স ব্যবহার করব, যেটার মাধ্যমে একটু অর্থ কম জানলেও কানেক্টর করা সম্ভব হবে। কিন্তু এই যে এখানে যে 37টা কানেক্টর আছে, এই 37টা কানেক্টর অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলা বাক্যের শুরুতে বসে, এই কানেক্টরগুলা বাক্যের শুরুতে বসে। এরপর আমরা আসি লিঙ্কার মানে কি, একটি সেন্টেন্সের ভিতরে সংযোগ স্থাপনকারী যে ওয়ার্ডগুলো বসে তাদের লিঙ্কার বলে। একটি সেন্টেন্সের ভিতরে সংযোগ স্থাপনকারী যে ওয়ার্ডগুলো বসে, তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে লিঙ্কার কোনগুলো, যেগুলো বাক্যের মাঝে বসে। সচরাচর যে
রিলেটিভ প্রোনাউনগুলো আছে, এই রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু লিঙ্কার, যেমন হু, হুইজ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াইল। এখানে একটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে হু মানে কিন্তু কে না, হু মানে যে, হুইজ মানে যেটি। হু মানে যদি কে হয় তাহলে সেটা রিলেটিভ প্রোনাউন হয় না, সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যায়। বিফোর আফটার, বিফোর আফটার সচরাচর বাক্যের শুরুতে বসে না, এগুলো বাক্যের মাঝেই বসে, লাইক, বিকজ, অর, বাট, দেন, অফেন। আচ্ছা, অফেন মানে প্রায়। সচরাচর একটা ঘটনা ঘটে থাকে, প্রায়ই, মনে করো প্রায়ই আমি ক্লাস নিয়ে থাকি, তাহলে এটা কী হইলো, প্রায়। এরকম প্রায় বোঝাইলে অফেন শব্দটা ব্যবহার হবে। ইন অর্ডার টু মানে উদ্দেশ্য, সাধারণত টু এর পরিবর্তে ইন অর্ডার টু ব্যবহার করা হয়। তো আমাদের টু তো আমাদের প্রিপোজিশন, টু তো কানেক্টরে ব্যবহার করা যায় না, এখানে যেখানে মনে হয় যে টু বসবে সেই জায়গাতে ইন অর্ডার টু বসা দিতে হবে। ডিউ টু মানে জন্যে বা কারণে, কোনো কিছুর জন্য বা কোনো কিছুর কারণে, এরকম বুঝাইলে ডিউ টু হবে। উইথ এ ভিউ টু, একই জিনিস, উইথ এ ভিউ টু মানেও জন্যে, ফর মানে জন্য। একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু আর ফর, এটা যখন বসবে এর পরবর্তী শব্দটার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। যদি আইএনজি যুক্ত থাকে তবেই উইথ এ ভিউ টু অথবা ফর ব্যবহার করা যাবে। এগুলো হলো আমাদের লিঙ্কার, এই লিঙ্কারগুলা বাক্যের মাঝে বসে। এগুলো বাংলা সহ একটু মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এরপর আসো কিছু সহজ কিছু টিপস, কিছু সহজ ট্রিক্স। এই ট্রিক্সগুলোর মাধ্যমে আমরা কানেক্টর করতে পারবো। প্রথমে আসি দেওয়ার পর, যদি ক্যাপের পরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তাহলে কি বসাই দেবো, দেওয়ার পরে বসাই দেবো। দেওয়ার পর ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জড হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, এটাই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করার। তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে কী হবে, দেয়ারপর হবে। গ্যাপের পর যদি মডাল থাকে, গ্যাপের পর মডাল থাকলে কি বসবে, দেয়ারপর বসবে। এখানে দুটো বিষয় খেয়াল করবা, একটা হচ্ছে গ্যাপের পরে মডাল থাকলে ইফ বসে, আবার গ্যাপের পরে মডাল থাকলে দেয়ারপর বসে। এখানে তফাৎটা হচ্ছে দ্যাটের পরেই যদি মডেলটা থাকে, গ্যাপটা যেখানে দেওয়া আছে তার পরেই, গ্যাপটার পরেই যদি মডেলটা থাকে তাহলে দেয়ারপর বসবে। আর গ্যাপের পরে একটা বাক্য আছে, তারপর কমা দিয়ে আরেকটা বাক্যে মডেল আছে, তাহলে ইফ বসবে। দ্যাট, কিছু ফ্রেজ আছে যেগুলোতে দ্যাট বসবে, খুব সহজ, সচরাচর এগুলোই পরীক্ষাতে এসে থাকে। দ্য ফ্যাক্ট দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, উই নো দ্যাট, উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, ইট ইজ সেড দ্যাট, হি অথবা সামান। এখানে হি থাকতে পারে অথবা কোনো নাম থাকতে পারে, স্পিক থাকতে পারে, স্পোক থাকতে পারে, অথবা হ্যাজ স্পোকেনও থাকতে পারে। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এটার পরে কি বসবে, দ্যাট বসবে। আচ্ছা, ইফ, ইফ কিভাবে বসে, এইটা একটু আগে আমি আলোচনা করলাম যে যদি শুরুতে গ্যাপ থাকে, এই ইফটা কিন্তু মাঝেও থাকতে পারে। হ্যাঁ, যদি গ্যাপটা থাকে এবং একটা অংশ দেখবো আমরা, একটা অংশে মেইন ভার্ব রয়েছে, যেমন এখানে ফেল, এটা একটা মেইন ভার্ব, আরেকখানে কি আছে, আরেকখানে ফিউচার আছে, মানে মডেল যুক্ত আছে। যদি একটাতে মেইন ভার্ব থাকে আরেকটাতে মডেল যুক্ত থাকে তাহলে ইফ ব্যবহার হবে। সচরাচর প্রথমে এই মেইন ভার্ব যুক্ত অংশটা প্রথমে থাকবে, এখানে থাকতে পারে ভি ওয়ান থাকতে পারে, ভি ওয়ান থাকতে পারে, অথবা ভি টু থাকতে পারে, অথবা হ্যাড প্লাস ভি থ্রিও থাকতে পারে, হ্যাড প্লাস ভি থ্রিও থাকতে পারে। এবং পরের অংশটাতে কি থাকবে, পরের অংশটাতে মডেল যুক্ত থাকবে, এরকম থাকলে ইফ বসবে। অ্যান্ড যুক্ত, দুটি শব্দকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার হয়, দুটো একই জাতীয় শব্দ, একই জাতীয় শব্দ কেমন, এই ইয়ং ম্যান অ্যান্ড ফর ইয়ং পিপল, একজন যুবতী মহিলা এবং চারজন যুবক পুরুষ, এরকম যদি বোঝায় যে একই জাতীয় শব্দ বোঝাচ্ছে তাহলে অ্যান্ড বসবে, দ্য স্মোকার অ্যান্ড দ্য নন স্মোকার। আচ্ছা, একটা বিষয় খেয়াল করবা, যদি বাক্যের শুরুতে বোথ থাকে, বাক্যের শুরুতে যদি বোধ থাকে তাহলে মাঝখানে অ্যান্ড বসে। কিন্তু অনেক সময় এই যে বোধ আছে, বোধ জিনিসটা
উজ্জ্ব থাকে। এমন যদি হয় তাহলে বুঝে নিতে হবে বোর্ডটা কোথায় আছে। যারা অ্যাফার্মেটিভ নেগেটিভ করছো তারা এটা খুব ভালো বুঝতে পারবা, আর যাদের সমস্যা আছে তারা একটু অ্যাফার্মেটিভ নেগেটিভটা দেখে নিবা। সচরাচর আমরা মনে করি যে বোধ শব্দটা দেওয়াই থাকবে, কিন্তু যদি বোধ বোধ মানে উভয়ে, বোধ শব্দটা যদি না থাকে তাহলে আমাদেরকে একটু অর্থ বুঝে ভালো করে খেয়াল করে নিতে হবে। আচ্ছা, এরপরে আসো হোয়াইল। হোয়াইলের হোয়াইলের অনেক ব্যবহার রয়েছে, যেমন হোয়াইল এর পরে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে হোয়াইলের পরেই ভার্বের সঙ্গে আইএনজি হবে। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার হবে। ওয়াজ অথবা ওয়ার হয়ে তারপরে আইএনজি থাকবে। মানে মেইন কথা, গ্যাপের পরে আমার একটা আইএনজি থাকবে, হতে পারে সেটা গ্যাপটার পরেই আইএনজি আছে, অথবা গ্যাপের পরে একটা সাবজেক্ট হয়ে তারপর আইএনজি আছে। একটা জিনিস খেয়াল করবো, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কিন্তু আইএনজিটা থাকবে না, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার হবে তারপরে আইএনজি থাকবে। যদি এরকম বুঝি তাহলে বুঝে নিব যে এখানে হোয়াইল বসবে। দেন সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে। যদি আমরা দেখি গ্যাপের পূর্বে মানে গ্যাপের আগে যদি ইয়ার যুক্ত থাকে, কোনো শব্দের যদি ইয়ার যুক্ত থাকে, অথবা শব্দটার সঙ্গে যদি মোর যুক্ত থাকে, যেমন হচ্ছে টলার, যেমন হচ্ছে বিগার, এরকম যদি থাকে, অথবা যদি থাকে মোর ইন্টেলিজেন্ট, মোর ইম্পর্ট্যান্ট, এরকম থাকলে দেন বসবে। বাট দুটি ভিন্ন জাতীয় শব্দ খুঁজবা তোমরা, যেমন স্মল লার্জ, ইন্টারেস্টিং, গ্যাপের পরে আছে হার্ড, এরকম এরকম যদি থাকে, যেমন নাথিং পরে আছে মোর, এরকম যদি থাকে, এরকম থাকলে বুঝতে হবে এরকম থাকলে বুঝতে হবে যে এখানে বাট বসবে। বাটের আগে যেই ক্লোজটা থাকবে, এখানে কিন্তু স্মল আর লার্জ এটা কিন্তু ডাইরেক্টলি থাকবে না, এটা একটা ক্লোজের সঙ্গে যুক্ত থাকবে। একটা ক্লোজে দেখা যাবে স্মল আছে, আর একটা ক্লোজে দেখা যাবে লার্জ আছে। তার মানে একটা ক্লোজে যে অর্থযুক্ত থাকবে, পরবর্তী ক্লোজটা তার উল্টো অর্থ প্রকাশ করবে। আমরা সাধারণত অর্থটা একটু কম বুঝি, এই কারণে আমরা শব্দগুলো দেখবো যে এই শব্দগুলো উল্টানো আছে নাকি। যদি এই শব্দগুলো উল্টানো থাকে তাহলে কি বুঝতে হবে, এখানে বাট বসবে। উল্টানো বলতে বিপরীত শব্দ দেওয়া থাকবে। আরেকটা মনে রাখবা, ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা সামনে যদি কনজাংশন বসে তাহলে বাটে বসবে। যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো সামনে কনজাংশন বসে তাহলে কি বসবে, বাট বসবে। অ্যাট দেন আফটার দ্যাট, সাধারণত ধারাবাহিকতা বোঝাতে অ্যাট দেন আফটার দ্যাট এই শব্দগুলো ব্যবহার করা হয়। একটা প্যাসেজ যদি আমরা একটু খেয়াল করি, এ স্কুল ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম ফ্রম দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, এটা প্রথম ধারা। মানে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে যে আমরা একটা স্কুল ম্যাগাজিন প্রকাশ করব। একটা স্কুল ম্যাগাজিন প্রকাশ করার আগের ধারাবাহিকতাগুলো কি কি, এখানে ধারাবাহিকতা হচ্ছে প্রথমে কি করতে হবে, একটা স্কুল ম্যাগাজিন কমিটি তৈরি করতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমরা কি করবো, একটা স্কুল ম্যাগাজিন কমিটি তৈরি করব। অ্যাট ফার্স্ট এই স্কুল ম্যাগাজিন কমিটি ইজ ফ্রম দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। আচ্ছা, এর পরের কাজটা কি, দ্য এডিটর্স ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি মেম্বার্স। এরপর আমরা কি করব, যে এডিটর আছে, কমিটি মেম্বার যারা আছে তারা এডিটর সিলেক্ট করবে। এডিটর মানে কি, এডিটর মানে হচ্ছে যারা এই যে লেখাগুলো আছে, এই যে গল্পগুলো আছে, এগুলোকে এডিট করবে। যেমন সংবাদপত্রের এডিটর থাকে, তেমনই স্কুল ম্যাগাজিন প্রকাশ করতে গেলে বা কলেজ ম্যাগাজিন প্রকাশ করতে গেলে এডিটরের প্রয়োজন হয়। কথাটা ঠিক সেরকমই, যে এরপর তাহলে কি বোঝাচ্ছে, প্রথমত এট ফার্স্ট বুঝাইলো, এরপর বুঝাইলো, তাহলে এখানে কি হবে, দ্য এডিটর্স দেন ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি মেম্বার্স। এখানে বিষয়টা খেয়াল করো, এই যে এরা এই যে গ্যাপটা যে দিছে, এই গ্যাপটা কিন্তু আসলে আমাদের মধ্যে শুরুতে হওয়ার কথা ছিল, কিন্তু বোর্ড কোশ্চেনে যে স্যাররা কোশ্চেনটা করে থাকে, এই স্যাররা জিনিসটাকে একটু ক্রিটিক্যাল করার জন্য এটাকে কিন্তু শুরুতে দেয়নি, এই জিনিসটাকে মাঝখানে দিয়ে দিছে। তাহলে কি হবে, দ্য এডিটর্স, আমি যদি বলতাম দেন দ্য এডিটর্স সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি মেম্বার্স, তাও কিন্তু হইতো, কিন্তু এখানে গ্যাপটা আমার মাঝখানে আছে। এখন গ্যাপ কিন্তু আমি শুরুতে নিয়ে যেতে পারবো না, তাহলে এটা আমাকে এখন একটু বুঝে নিতে হবে যে কানেক্টরটা এই জায়গাতে পরে বসানো হয়েছে।
আচ্ছা, এরপর কি হবে? এরপর গুড রাইটিং আর সিলেক্টেড অর প্রিন্টিং। আচ্ছা, তাহলে এখন কি হলো? আমার কাজটা, আমার ঘটনাটা কি ছিল? যে একটা স্কুল ম্যাগাজিন প্রকাশ করা। আমরা প্রথমে স্কুল ম্যাগাজিনটা প্রকাশ করার জন্য প্রথমে কি করছি? একটা কমিটি নির্বাচন করছি। সেই কমিটি আবার কি করছে? এডিটর নির্বাচন করছে। এখন কিন্তু আমার দেখো, আমার স্কুল ম্যাগাজিনটা প্রিন্ট হয়ে গেছে। তাহলে কি আফটার দ্যাট, এটার পরে স্কুল ম্যাগাজিন কি হয়েছে? প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের মতো আলোচনা। এরপর আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাবো এবং কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরও সহজ করে তোলার চেষ্টা করব। আসলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি দুইটা ভিডিও দিতে যাচ্ছি। এরপরের ভিডিওতে আমরা এইচএসসি বোর্ডের যে কোশ্চেনগুলো আছে